সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মানস সিংহ, সহকারী শিক্ষক, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপর একটি ক্লাস করব। সেটা হচ্ছে অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া পার্ট 2, অর্থাৎ পার্ট 1 অর্থাৎ প্রথম অংশটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, যেখানে বিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আমরা কতগুলো বিক্রিয়া সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা পড়ব শুষ্ক কোষ বা ড্রাই সেল এবং তড়িৎ বিশ্লেষণী। তো শুরুতে বলে রাখি তোমাদেরকে যে এই দুইটা টপিকস কিন্তু তোমাদের জন্য একটু কঠিন বিষয় হতে পারে, যেহেতু এই আলোচনা দুটো একটু উচ্চতর আলোচনা। অর্থাৎ আমরা পরবর্তী ক্লাসে গেলে এগুলো একটু ক্লিয়ার বুঝতে পারবো, কারণ এখানে এমন কিছু টপিকস আছে যেটা আমরা এই ক্লাসের উপযোগী নয়। তারপরে যেহেতু টপিকস দুইটা আছে, আমি চেষ্টা করব আরও কিছু আইটেম অ্যাড করে যথাসম্ভব তোমাদেরকে ইজি করে বোঝানোর জন্য। তো ঠিক আছে, আমরা তাইলে শুরু করতেছি। শুরুতে আমরা কিছু ভিডিওর মাধ্যমে এই আলোচনাটা শুরু করব। দেখো, এখানে আমরা শুরুতেই দেখব সেল বা কোষ জিনিসটা কি। আমরা সবাই সেল বলতে বা কোষ বলতে শুরুতেই জীববিজ্ঞানের যে কোষ, যদিও আমরা ক্লাসের জীববিজ্ঞান বলতে আমাদের এখনো বই আসে নাই, 9-এ পাবো। আমরা নর্মালি ওই আমাদের এই বিজ্ঞান বইতে শুরুতে আসে কোষ নিয়ে, অর্থাৎ উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, সেটাই বোঝাচ্ছি। তারপরে সেল বলতে আরেকটা জিনিস হয়, যেটা জেলখানায় যে রুমটাকে আসামে রাখা হয়, জেলের কুটুরি, ওইটাকেও ইংলিশে সেল বলা হয়। তাহলে কোষকেও সেল বলা হয়। আর এখন আমরা যে কোষটা পড়বো, যে সেলটা পড়বো, সেটা হচ্ছে বিদ্যুৎ কোষ বা ইলেকট্রিক সেল। দেখো, সেটা এরকম সেল হতে পারে বা এরকম বড় সেল হতে পারে। এটাকে বলা হবে বৈদ্যুতিক কোষ অর্থাৎ বিদ্যুৎ কোষ। তাহলে আমাদের পড়ার বিষয় হচ্ছে এই বিদ্যুৎ কোষ। দেখো, বিদ্যুৎ কোষটা আমরা নর্মালি এরকম দেখে অভ্যস্ত। আমরা খেলনায়, মোবাইল না, খেলনায়, রিমোট, তারপরে ঘড়ি, সব জায়গায় এইটা ব্যবহার করে থাকি। আর এটা আমরা হাত ঘড়িতে ব্যবহার করে থাকি, বা ছোটো ছোটো কিছু লাইট আছে, টর্চ লাইট, সেগুলোতে ইউজ করে থাকি। এককভাবে এগুলাকে কোষ বলা হয়। এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। কিন্তু সচরাচর আমরা এদেরকে ব্যাটারি বলে থাকি। তাহলে এটা কিন্তু আসলে ব্যাটারি নয়। তাহলে ব্যাটারি জিনিসটা কি? ব্যাটারি জিনিসটা হচ্ছে এরকম একাধিক কোষের সমাবেশ। অর্থাৎ আমি যদি এরকম দুইটা কোষকে অ্যাড করি, এটা একটা কোষ, ব্যাটারি, তিনটা কোষকে পরপর অ্যাড করি, এটা একটা ব্যাটারি, চারটা কোষকে অ্যাড করি, এটা হচ্ছে একটা ব্যাটারি। জাস্ট অনেকগুলো কোষকে যখন আমরা পরপর সংযুক্ত করে সমাবেশ তৈরি করবো, এটাকে আমরা বলবো ব্যাটারি। তার মানে অনেকগুলো কোষ মিলে ব্যাটারি হয়। এটার সংযোগ একটা নিয়ম আছে, একটা পজিটিভ প্রান্ত, একটা নেগেটিভ প্রান্ত, একটা পজিটিভ প্রান্ত, একটা নেগেটিভ প্রান্ত, এভাবে অ্যাড করতে হয়। তাহলে যখন অনেকগুলো কোষকে আমরা এভাবে যুক্ত করব, এদেরকে বলবো ব্যাটারি। আর এদের প্রত্যেককে আলাদা আলাদা বলবো আমরা সেল বা কোষ। এগুলো আমরা দেখো মোবাইলে ব্যবহার করে থাকি, খেলনায় ব্যবহার করে থাকি, রিমোটে ব্যবহার করে থাকি, টর্চ লাইটে ব্যবহার করে থাকি, লেজার কিছু রশ্মি লাইট আছে এখানে ব্যবহার করে থাকি, হাত ঘড়িতে ব্যবহার করে থাকি। অনেক জায়গায় এই সেল বা কোষের আমাদের ব্যবহার রয়েছে। যদি একটা সেল ব্যবহার করি তখন এটাকে সেল বলবো। যদি একাধিক, এরকম যেমন এটাতে দুইটা ব্যাটারি লাগবে, যদিও ব্যাটারি বলি, তখন ওই সমাবেশটাকে আমরা ব্যাটারি বলবো। তাহলে আমরা কোষ বুঝলাম, ব্যাটারিও বুঝলাম। এবার দেখো, কোষটাকে আমরা ড্রাই সেল কেন বলি? যেমন এটাকে বলা হয় ড্রাই সেল। এটা হচ্ছে বাংলা যদি বলো নির্জল, আমাদের বইতে যদি বলা আছে শুষ্ক কোষ। শুষ্ক মানে হচ্ছে শুকনো, অর্থাৎ এখানে কোনো পানি থাকবে না, এটা শুকনা কোষ। এই জন্য এটাকে বলা হয়েছে ড্রাই সেল। আমরা উপাদানটা পরে আসতেছি। তারপরে আসতেছে আমাদের আরেকটা কোষ, যেটা এই দেখো বড় ব্যাটারি, যেটা নর্মালি গাড়িতে ব্যবহার করা হয় বা জেনারেটরে ব্যবহার করা হয়, বিভিন্ন মাইক চালাইতে ব্যবহার করা হয়। এটা একটু ভারী হয়ে থাকে, বড়। এটাকে বলা হবে ওয়েট সেল বা সজল কোষ, অর্থাৎ এটা
জল থাকবে বা তরল অবস্থা থাকবে, এটার ভিতরে কিন্তু তরল থাকে, অ্যাসিড থাকে, পানি থাকে। সেজন্য এটা হচ্ছে সজল কোষ বা ওয়েট সেল। তাহলে এখন আমরা এই সেলটার নিয়ে পড়ব, এটা কিভাবে কাজ করে বা গঠনটা কি। শুরুতে একটু পড়েছি যদি আমরা দেখি, এইখানে আমরা একটা প্লাস চিহ্ন দেখতে পাবো, এর নিচে একটা মাইনাস চিহ্ন দেখতে পাবো। এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, যেটাকে আমরা ফিজিক্সের ভাষা বা বিজ্ঞানের ভাষা এটাকে আমরা অ্যানোডও বলে থাকি। আর নিচে যে একটা মাইনাস প্রান্ত থাকবে নিচে, ওইটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। কারণ প্লাস মেলার যদি আমরা না দেখি, আমরা তো কোষগুলোকে একটার পরে একটা সেটিং করে ব্যাটারি বানাইতে পারবো না, সেজন্য এটা জানতে হবে তোমাকে। এক প্রান্ত পজিটিভ থাকবে অর্থাৎ অ্যানোড, এক প্রান্তে নেগেটিভ থাকবে অর্থাৎ ক্যাথোড। তাহলে এভাবে আমরা বৈদ্যুতিক কোষ তৈরি করব। তো এরপরে কি হয় দেখো, আমরা যদি এই কোষটাকে দেখো এক প্রান্তে একটা তড়িৎ বাহিতার আরেক প্রান্তে আরেকটা তড়িৎ বাহিতার প্রবাহিত করে এখানে একটা বৈদ্যুতিক বাল্ব বা যে কোনো একটা বৈদ্যুতিক যন্ত্র আমরা ব্যবহার করি, দেখবো এটা কাজ করতেছে, তার মানে বাল্বটা জ্বলতেছে, অর্থাৎ ব্যাটারিটা থেকে আমরা বিদ্যুৎ পাচ্ছি। তো বিদ্যুৎ মানেটা কি? ইলেকট্রনের প্রবাহ, অর্থাৎ এর ভিতর দিয়ে একটা ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, অনেকগুলো ইলেকট্রন প্রবাহিত হওয়ার ফলে এখানে বাল্বটা জ্বলবে এবং আমরা শক্তি পাবো। দেখো এখানে একটা শক্তির রূপান্তর হচ্ছে, কিন্তু আমরা কি পাবো? বৈদ্যুতিক শক্তি পাবো। কোত্থেকে? এটার ভিতরে কিন্তু রাসায়নিক উপাদান ছিল, অর্থাৎ রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হচ্ছে। তাহলে আমাদের বুঝতে সোজা হয়ে গেল যে কি বৈদ্যুতিক কোষে ড্রাই সেল বা কোষে বা ব্যাটারিতে কি হয়, বিদ্যুৎ শক্তিটা এই রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। মনে রাখাটা খুবই সোজা, যেটার ভিতরে কিছু রাসায়নিক উপাদান থাকবে যারা বিক্রিয়া করবে, যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং এই লাইটটা জ্বলতেছে। তার মানে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা জেনে গেলাম রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হচ্ছে ড্রাই সেলে। এবার আমরা সেলটা মোটামুটি একটু সেল সম্পর্কে একটু আইডিয়া নেব, কোষ সম্পর্কে বা বৈদ্যুতিক কোষ। দেখো এগুলো একটু জটিল, আমি শুরুতে বললাম, সেজন্য একটু প্রাইমারি একটা আইডিয়া দেওয়ার জন্য আমি তোমাদেরকে কিছু চিত্রও দেখাবো। দেখো এখানে একটা পাত্র নেওয়া আছে, এখানে একটা পাত্র নেওয়া আছে, যদি উপাদানটা এখানে বিগলিত বা তরল অবস্থায় আছে। দেখো এই তরলটার মধ্যে বা এখানে পানি আছে, পানির মধ্যে আরও একটা যৌগ আছে বা আরও একটা উপাদান আছে, যার দুইটি প্রান্ত আছে, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। পজিটিভটা লাল কালার দিয়ে দেখানো হয়েছে, নেগেটিভটা একটু কালো করে দেখানো হয়েছে। তাহলে এই পজিটিভ নেগেটিভ জিনিসটা কি? আসলে এটা হচ্ছে কিছু একটা যৌগ যখন ভাঙে তখন তার পজিটিভ নেগেটিভ দুইটা প্রান্ত হয়। কোন ধরনের যৌগ? আয়নিক যৌগগুলো। যদি আমরা আসলে ওই যৌগ সম্পর্কে এখনো আইডিয়া হয়নি, যেটা শুরুতেই বললাম, তারপরে একটু মনে রাখো যে আয়নিক যৌগ হচ্ছে যে যৌগের দুইটা প্রান্ত থাকবে, একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হচ্ছে পজিটিভ ধাতু আর অধাতু ক্লোরিন হচ্ছে নেগেটিভ, এরকম। তাহলে এখানে একটা প্রান্ত পজিটিভ একটা প্রান্ত নেগেটিভ। যেটা পজিটিভ প্রান্ত এটার একটা নাম আছে, কিন্তু সেটা হচ্ছে ক্যাটায়ন। একটু মনে রাখো, প্রয়োজনে নোট করো। এটা হচ্ছে পজিটিভ আয়ন, এটা হচ্ছে ক্যাটায়ন। আর যারা ঋণাত্মক চার্জিত নেগেটিভ আয়ন তাদেরকে আমরা বলবো অ্যানায়ন। তাহলে বলো তো, নেগেটিভ চার্জিত আয়নকে বলা হবে অ্যানায়ন, পজিটিভ চার্জিত আয়নকে বলা হবে ক্যাটায়ন। এবার আমরা এই পাত্রের মধ্যে দুটি দণ্ড দাঁড় করাবো, যেটা একটাকে বলা হবে অ্যানোড আর একটাকে বলা হবে ক্যাথোড। দেখো অ্যানোড ক্যাথোড জিনিসটা কি জিনিস? এখন আমরা এখানে একটা তড়িৎদ্বার দাঁড় করালাম, এটা হচ্ছে ধনাত্মক চার্জিত, কি বললাম? ধনাত্মক চার্জিত তড়িৎদ্বার। তাহলে ধনাত্মক চার্জিত তড়িৎদ্বারকে বলা হয় অ্যানোড, আর ঋণাত্মক চার্জিত তড়িৎদ্বারকে বলা হয় ক্যাথোড। তোমরা একটু নোট করো ব্যাপারটা, যে অ্যানোড মানে ধনাত্মক চার্জিত তড়িৎদ্বার আর ক্যাথোড মানে হচ্ছে ঋণাত্মক চার্জিত তড়িৎদ্বার। তাহলে এটা যেহেতু ধনাত্মক, তার দিকে কোন চার্জিত আয়নগুলো আসবে বলো তো? অবশ্যই ধনাত্মকগুলো আসবে না। আমরা একটা ব্যাপার আগে থেকে জানতে হবে যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে।
সেটা আমরা বিদ্যুতের ক্ষেত্রে পাবো। যে কোনো নিয়মে আমরা এটা প্রযোজ্য, যেমন ওই চুম্বকের ক্ষেত্রেও হয়, সমধর্মী মেরু পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী মেরু পরস্পরকে আকর্ষণ করে। তাহলে আমরা দেখবো, শুরুতে বললাম এটা পজিটিভ চার্জিত তড়িৎদ্বার, এটা হচ্ছে অ্যানোড। এর দিকে আসবে তাহলে নেগেটিভ চার্জিত আয়নগুলো, তাহলে অ্যানোডের দিকে যারা আসবে তারা অ্যানায়ন। নামটা চেঞ্জ, ভিন্ন, নামটা পরিবর্তন, নামটা ভিন্ন কিন্তু বিপরীত, কিন্তু নামটা একই কিন্তু আয়ন বিপরীত, চার্জ বিপরীত। যেমন অ্যানোড ছিল পজিটিভ, তার দিকে আসতেছে নেগেটিভগুলো, তাহলে এটা অ্যানোড, তার দিকে আসতেছে অ্যানায়ন। তাহলে ক্লিয়ার হয়েছে এবার যে অ্যানোডের দিকে যে আয়নগুলো আসবে তাদেরকে আমরা বলবো অ্যানায়ন, আর ক্যাথোডের দিকে যে আয়নগুলো আসবে তাদেরকে আমরা বলবো ক্যাটায়ন। তাহলে ক্যাথোড তো নেগেটিভ, তার দিকে অবশ্যই ধনাত্মক চার্জিত আয়নগুলো আসবে, হয়ে গেল। তাহলে এটা ধনাত্মক তড়িৎদ্বার অ্যানোড, এটা ঋণাত্মক তড়িৎদ্বার ক্যাথোড। এই ধনাত্মকের দিকে নেগেটিভ চার্জিত আয়নগুলো আসবে, সেজন্য তার নাম অ্যানায়ন, আর এই ঋণাত্মকের দিকে অর্থাৎ ক্যাথোডের দিকে ধনাত্মক চার্জিত আয়নগুলো আসবে, সেজন্য তাদের নাম হবে ক্যাটায়ন। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না? এবার একটা পরিবাহী তার দিয়ে যদি আমরা সংযোগ দেই তাহলে দেখবো যে এখানে এই বাল্বটা জ্বলতেছে, তার মানে এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। বিদ্যুৎ মানে কি? ইলেকট্রনের প্রবাহ, তার মানে এদিক দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে। এখানে এই ধনাত্মক চার্জিত আয়নগুলো এখানে এসে ইলেকট্রন ছাড়বে, যে ইলেকট্রনটা এদিক দিয়ে এসে এই তড়িৎ দ্বারা আসবে, আবার এদিকে আবার ঋণাত্মকগুলো গ্রহণ করবে, তাহলে ইলেকট্রনের প্রবাহটা এখানে বজায় থাকবে, ফলে বিদ্যুৎ আমরা নির্বিচ্ছিন্নভাবে পাবো। এইভাবে হচ্ছে কার্যক্রমটা। দেখো এখানে নেগেটিভটা চলে আসছে, এখানে পজিটিভটা চলে আসছে, তাহলে নেগেটিভটা এখানে ইলেকট্রন ত্যাগ করে, যে ইলেকট্রনগুলো এই তারের মাধ্যমে প্রবাহিত হয়ে এখানে আসবে, আবার এই পজিটিভগুলো গ্রহণ করবে, তাহলে ইলেকট্রনের এই প্রবাহের ফলেই বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে। তাহলে আমরা বিদ্যুৎ উৎপন্নের নিয়মটা জেনে গেলাম। এবার আমরা এই ড্রাই সেল বা এই বৈদ্যুতিক কোষ্টা সম্পর্কে একটু জানবো। তার আগে দেখি আমরা বই থেকে সোজা করে যে লেখাটা আছে সেটা একটু দেখে আসি, আবার আমরা চিত্রে ফিরে আসবো। দেখো এখানে বলা আছে শুষ্ক কোষ কাকে বলে, আমরা একটু দেখি। আমরা টর্চ লাইট, বিভিন্ন রকম রিমোট কন্ট্রোলার, নানা রকম খেলনা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করি এগুলোকে ড্রাই সেল বা শুষ্ক কোষ বলা হয়। তোমরা কি জানো এই শুষ্ক কোষ কীভাবে তৈরি করা হয়? তাহলে আমরা একটু চেষ্টা করি জানার কীভাবে করা হয়। দেখো যে প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এই রাসায়নিক উপাদানগুলো একটু পানি দিয়ে মিশ্রিত করে পেস্ট বা লেই বা কাই তৈরি করতে হবে। আবার বললাম কি, অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সাথে পানি দিয়ে তাদেরকে একটা পেস্ট তৈরি করতে হবে মিশিয়ে। এই মিশ্রণটি সিলিন্ডার আকৃতির দস্তার সঙ্গে নিয়ে তার মধ্যে একটি কার্বন দণ্ড এমনভাবে বসানো হবে যাতে দণ্ডটি চোঙকে স্পর্শ না করে। এইবার দেখো এখানে আমরা চলে আসি, মনে করো এই একটা সিলিন্ডার আকৃতির পাত্র, যেটাকে আমরা চোঙ বলা হয়েছে, চোঙ আকৃতি আর কি। এটা কিসের তৈরি? তামার তৈরি বা দস্তার তৈরি বা জিঙ্ক। দস্তার তৈরি বা জিঙ্ক, বাংলায় দস্তা বলা হয়, ইংরেজিতে জিঙ্ক বলা হয়। এটা তৈরি, এটা আবার কি চার্জিত? নেগেটিভ চার্জিত। তাহলে এটা কি? এটা হবে ক্যাথোড। আর এর ভিতরে একটা কালো দেখো কার্বন দণ্ড প্রবেশ করানো হলো। এই কার্বন দণ্ডের মাথায় একটি টুপি থাকবে। এই কার্বন দণ্ডটি এমনভাবে প্রবেশ করানো হয়েছে যেন দেখো এই জিঙ্কের দণ্ডের মধ্যে লেগে না যায়। তাহলে তো অ্যানোড ক্যাথোড কি বলে সংযুক্ত হয়ে যাবে, যেন দুটার মধ্যে একটা গ্যাপ থাকে, এটা একটু উপরে রাখা হবে। এটা হচ্ছে পজিটিভ চার্জের দণ্ড অ্যানোড, এটা হচ্ছে নেগেটিভ চার্জের দণ্ড ক্যাথোড। একটু আগে যেটা পরিচয় দিয়ে আসছিল। আর এর মাঝে দিয়ে, এই মাঝের মধ্যে এই যে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড, কার্বন গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণ করলাম, কাইটা তৈরি করলাম, পেস্টটা, এই দিক দিয়ে আমরা এটা ভর্তি করে দেব। ঠিক আছে, ভর্তি করে দিলে আমাদের কি শুষ্ক কোষের গঠনটা হয়ে গেল। এখন দেখো কি হলো ব্যাপারটা। এখন শুষ্ক কোষের উপরের অংশ কার্বন দণ্ডটি চারিদিক বীজের আবরণ দিয়ে ঢেকে দেওয়া হয়। দস্তার চোঙটিকে একটি শক্ত কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয়। এখন দেখো আমরা প্রতিটা ব্যাটারি গঠন কিন্তু একই রকম, কি যে এখানে জিঙ্কের একটা আবরণ, এই কি বলে কৌটা থাকবে, তার ভিতরে এই উপাদানগুলো থাকবে, তার মধ্যে আমরা কার্বন দণ্ডটা প্রবেশ করাবো। তাহলে কার্বন দণ্ডটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এটা কিন্তু একটা সাদা জিঙ্কের দণ্ডটা, জিঙ্কের কালার কিন্তু একটু সাদা টাইপের হয়।
তার বাইরে দিয়ে কিন্তু একটা মোড়ক লাগানো হয়, যে আমরা ব্যাটারি রয়েছে বিভিন্ন কোম্পানির লাল নীল নাম টাম লিখে এয়ারটেল লিখে এরকম বিভিন্ন দেখা থাকে। এটা হচ্ছে একটা টিনের একটা আলাদা একটা পাত বা কাগজের একটা পাত দেওয়া হয়, জাস্ট এরকম একটা জিনিস উপর দিয়ে দেওয়া হয়। ওইটা কোনো কাজে আসে না, কাজে আসে এই জিঙ্ক দণ্ড থেকে ভিতরে যেটা সেটাই। তাহলে দস্তার চোঙটিকে একটি শক্ত কাগজ দিয়ে ঘিরে রাখা হয়। এখানে দস্তার চোঙ হচ্ছে ঋণাত্মক চার্জিত, যেটা অ্যানোড হিসেবে কাজ করে, আর ধাতব টুপি দিয়ে ঢাকা কার্বন দণ্ডটি এর ধনাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে এখন আমরা এবার চিত্রের সাথে আমরা মিলাই নেই, যে ওইখানে যে এটা দেখেছিলাম কি বলে ভিডিওটা, এবার একটু দেখে নিই যে ব্যাটারির গঠনটা আমরা এখানে দেখে নিই। দেখো এই একটা ব্যাটারি, দেখো আমি উপরে কাভারটা সরাই ফেললাম, তারপরে জিঙ্কের পার্টটাও সরাই ফেললাম। এবার ভিতরের অবস্থা এরকম। এখানে কি, এখানে হচ্ছে এই কার্বন দণ্ডটা যেটা পজিটিভ চার্জিত। তারপরে এই যে বাইরে যে কভারটা এখন খুললাম সেটা জিঙ্ক কন্টেইনার যেটা নেগেটিভ চার্জিত, আর এর ভিতরে যে পেস্টগুলো থাকবে আমরা এর ভিতরে এটা প্রবেশ করাই দেব, যেটাতে অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তারপরে কার্বন গুঁড়া এটার ভিতরে প্রবেশ করানো হবে। তাহলে এরপরে আমরা এই দণ্ডটা এমনভাবে প্রবেশ করাবো, ওটা মোটামুটি বেশি নিচে চলে গেছে, এটা একটু নিচে না একটু উপরে থাকবে, যেন ওই যে জিঙ্কের যে কোটাটা আছে সেটাকে স্পর্শ না করে, তার উপরেই এটা থাকবে। এরপর আমরা ঢাকনাটা দিয়ে দেব, এটা ভিতর উপাদানটা এভাবে থাকবে, উপরে একটা টুপি দিয়ে দেব। তাহলে এখানে এটা হচ্ছে পজিটিভ চার্জিত, এটা হচ্ছে নেগেটিভ চার্জিত। যখন আমরা এই দিক দিয়ে একটা তার এই দিক দিয়ে সংযুক্ত করে দেব, তখন আমরা দেখব এই তার বরাবর এখান থেকে এখানে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, ফলে বিদ্যুৎ আমরা পাচ্ছি। দেখো এবার এটা কীভাবে কাজ করে আমরা দেখতেছি। দেখো এই হচ্ছে সেলটা। এরপর দেখো আমরা দেখো একটা এরকম আমরা একটা এই নিচে ব্যাটারিটাকে রাখার ফলে এই পজিটিভ প্রান্তের সাথে একটা তার সংযুক্ত করলাম, আবার নেগেটিভ প্রান্তের সাথে তার অপর প্রান্ত সংযুক্ত করলাম, এই মাঝখানে একটা বাল্ব ইউজ করলাম। আমি যখন সংযুক্ত করার সঙ্গে সঙ্গে বাল্বটা জ্বলে উঠবে। তাহলে সংযুক্ত করার সঙ্গে সঙ্গে বাল্বটা জ্বলে উঠবে কেন বলো তো? কারণ এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে ওই যে ইলেকট্রনের প্রবাহিত হবে, আমরা শুরুতে যেটা বলেছিলাম, ওই ইলেকট্রনের প্রবাহ মানেই কি বিদ্যুৎ উৎপন্ন হবে। তাহলে এই হচ্ছে আমাদের ড্রাই সেল বা শুষ্ক কোষের গঠন এবং কার্য পদ্ধতি। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো এবার আমরা বইয়ের পড়াটা একটু দেখে নিই। দেখো এখানে কীভাবে বলা আছে যে যখন এখানে বর্তনী তৈরি হওয়ার ফলে বাল্বটা জ্বলছে, তার মানে আমরা আলোক শক্তি পাচ্ছি। এই আলোক শক্তি হচ্ছে কোষের রাসায়নিক শক্তির একটি রূপ। তার মানে কি রাসায়নিক শক্তিটা এখানে আলোক শক্তি অর্থাৎ বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হচ্ছে। এখানে যদিও বিভিন্ন বিক্রিয়া হয়, তো তোমাদের ক্লাসে ওই বিক্রিয়াগুলো আলোচনা যেহেতু হয় নাই, আমরা এখানেই আলোচনাটা রাখতেছি। এখানে আমরা চিত্রটা একটু সরল করে আঁকবো, পরীক্ষা এইভাবে একটু আঁকলে হবে। এটা একবারে রাউন্ড করে দিতে হবে এমন কোনো কথা নেই, এটা চার কোণা করেও আঁকলেও তোমরা আঁকতে পারো। এটা হচ্ছে বাল্ব, এটা হচ্ছে কোষটা, যেখান থেকে এই যে পজিটিভ থেকে নেগেটিভ দিকে ইলেকট্রনটা দেখাবো প্রবাহটা, তাইলে হয়ে যাবে। তারপর আমরা পরবর্তী টপিকে চলে যাই, যেটা তড়িৎ বিশ্লেষণ। খুবই গুরুত্বপূর্ণ এবং একটু জটিল হবে এটা তোমাদের জন্য, আর একটু জটিল হবে এটা। তো তড়িৎ বিশ্লেষণ ব্যাপারটা আসলে আমি শুরুটা কীভাবে করবো বুঝতেছি না। তার আগে আমরা তাহলে এটা একটু মনে করাই দিই যে তড়িৎ বিশ্লেষণ ব্যাপারটা কী জিনিস। দেখো তো তড়িৎ বিশ্লেষণ ব্যাপারটা কী জিনিস, এখানে একটু দেখো যে সমস্ত পদার্থ দ্রবীভূত বা বিগলিত অর্থাৎ তরল অবস্থায় আর কি তড়িৎ বা বিদ্যুৎ পরিবহন করে এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয়, তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আবার বলতেছি, যে সকল পদার্থ এই দ্রবীভূত বা বিগলিত বা তরল অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয়, তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। অর্থাৎ এখানে বিদ্যুতের মাধ্যমে একটা পদার্থকে ভেঙে অন্য পদার্থে পরিণত করা হবে। তার মানে এখানে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে। দেখছো আগেরটার উল্টা, কোষে কী হয়েছিল? রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়েছিল, এখানে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হবে। অর্থাৎ এমন কিছু পদার্থ আছে যাদের মধ্যে আমরা এই তরল অবস্থা যদি তাদের মধ্যে কারেন্ট প্রবাহিত করি, এরা ভেঙে অন্য পদার্থে পরিণত হবে, আর এই পদার্থগুলোকে বলা হবে তড়িৎ বিশ্লেষ্য। আর যে সকল পদার্থ
তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটে না, অর্থাৎ যে সকল পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করবে না বা রাসায়নিক বিক্রিয়া করবে না তাদেরকে বলা হবে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, যেমন চিনি, গ্লুকোজ। এদের দ্রবণের মধ্যে কারেন্ট প্রবাহিত করলেও এরা কি বিগলিত, এরা ভাঙবে না, অর্থাৎ আয়নিত হবে না। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষকগুলো আয়নিত হয়, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলো আয়নিত হয় না। এইটা হচ্ছে তাহলে পরিচিতিটা। তো আমরা এখানে একটা উদাহরণ দেখব যে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করব সেটা ভেঙে কি কি পদার্থ কিসে কিসে পরিণত হবে। দেখো এখানে বলা আছে নিতে হবে আমাদেরকে একটি ব্যাটারি, এই যে একটা ব্যাটারি লাগবে, তামার তার লাগবে, এই যে সংযুক্ত তামার তার লাগবে, দুটি জিঙ্ক দণ্ড লাগবে, এই যে একটা দণ্ড যেটা অ্যানোড দণ্ড, এই একটা দণ্ড যেটা ক্যাথোড দণ্ড, পানি লাগবে, লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড লাগবে, কাঁচ পাত্র লাগবে, এইটা আর কি, এটা একটা পাত্র টোটাল, এটি একটা তড়িৎ বিশ্লেষ্য যন্ত্র, তড়িৎ বিশ্লেষ্য কোষ। তাইলে আমরা এখন এই তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে সোডিয়াম ক্লোরাইড পানি দিয়ে এটা তরল সোডিয়াম ক্লোরাইড থেকে বিদ্যুৎ প্রবাহিত করে কি ঘটবে সেটা এখন আমরা একটু বিক্রিয়ার মাধ্যমে দেখব। দেখো তাইলে ক্লিয়ার হবে ব্যাপারটা, ভিডিওর মাধ্যমে যদি আমরা দেখি। দেখো এখানে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, দেখো একটা ব্যবস্থা করা আছে এখানে। এই হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার যেটা পজিটিভ, এই হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার যেটা নেগেটিভ। এখন দেখো তোমরা ব্যাপারটা যে এখানে একটা পানি আছে, দেখো H2O, জাস্ট পানি, অনেকগুলো পানি এখানে থাকবে। তো পানি মানে তো অনেকগুলো পানির অণু। আমরা স্পষ্ট বোঝার জন্য শুধুমাত্র দেখো এখানে কয়েকটা পানির অণু দেখাচ্ছে, এখানে দুইটা O আর দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেন, তার মানে একটা পানির অণু, এখানে একটা পানির অণু, এভাবে অসংখ্য পানির অণু এখানে আছে। তার মধ্যে এখন আমরা সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ ঢালবো। লবণটা এখানে গলে যাবে, গলে সেও সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে আয়নিত হয়ে যাবে। দেখো এখানে উপরে কিন্তু একটা এক্সট্রা ব্যাটারি লাগবে, এটা হচ্ছে ব্যাটারির অ্যানোড প্রান্ত, এই যে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো এখানে এই দেখো এখানে লাইনটা খোলা আছে, এটা তার, এই তার দিয়ে ইলেকট্রনের প্রবাহিত হবে। তাহলে তারটা কিন্তু এখন খোলা, যখন এখানে চাবিটা আমরা সংযোগ করব, সুইচটা লাগাবো, তখন কিন্তু ইলেকট্রনের প্রবাহ শুরু হবে। তো দেখো এখানে কি হচ্ছে, এবার আমি এখানে সোডিয়াম ক্লোরাইড যোগ করতেছি পানির মধ্যে, এই যোগ করলাম সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমার দ্রবণে কি আছে, পানি আর সোডিয়াম ক্লোরিন, সোডিয়াম ক্লোরিন, সোডিয়াম আয়ন, ক্লোরিন আয়ন, তার মানে কি সোডিয়াম ক্লোরাইড, এটা তো একটা আয়নিক যৌগ বললাম, এটা পানিতে দিলে ভেঙে কিসে পরিণত হবে, সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, ধাতুটা প্লাস হয় আর ধাতুটা মাইনাস হয়। আর পানির অণুগুলো তো আছে, পানি কি ভাঙলেও কি হবে, হাইড্রোজেন প্লাস OH মাইনাস, ওইটাও জানতে হবে। তাহলে পানি ভাঙলে দুইটা প্লাস মাইনাস হয়, হাইড্রোজেন প্লাস OH মাইনাস, আর সোডিয়াম ক্লোরাইড লবণটা ভাঙলে এটা পজিটিভ হয়, এটা নেগেটিভ হয়, অর্থাৎ ক্লোরাইড আয়ন আর সোডিয়াম প্লাস আয়ন। তাহলে এবার যখন আমরা এই চাবিটা সংযোগ করে দেবো, দেখো সংযোগ করে দিলাম, তাহলে এটা ওই যে ব্যাটারি প্লাসের সাথে এটা প্লাস চার্জিত হয়ে গেল, এটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এটা নেগেটিভ চার্জিত হয়ে গেল। তাহলে এটা হলো ক্যাথোড তড়িৎদ্বার, এটা হলো অ্যানোড তড়িৎদ্বার। তাহলে ক্যাথোড হচ্ছে কি পজিটিভ তড়িৎদ্বার, তার দিকে কারা আসবে বলছিলাম, মাইনাসগুলো আসবে, তাহলে এর দিকে মাইনাসগুলো আসবে। এটা হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার ক্যাথোড, তার দিকে আসবে ক্যাটায়নগুলো অর্থাৎ পজিটিভ চার্জিত অংশগুলো। আবার বলি, এটা হচ্ছে অ্যানোড অর্থাৎ পজিটিভ তড়িৎদ্বার, তার দিকে আসবে এই ঋণাত্মক চার্জিত অর্থাৎ ক্লোরিনটা এদিকে আসবে। এটা যেহেতু ঋণাত্মক তড়িৎদ্বার, তার দিকে আসবে এই পজিটিভ চার্জিত অর্থাৎ ক্যাটায়নগুলো। তাহলে দেখো এবার কি হচ্ছে, এই যে ক্লোরিনগুলো আসলো, এসে এখানে ইলেকট্রন ত্যাগ করবে, দেখো ইলেকট্রন এই ত্যাগ করতেছে, ত্যাগ করে সে মুক্ত ক্লোরিন হয়ে গেছে, ইলেকট্রনটা ওই দিক দিয়ে প্রবাহিত হয়ে যাবে, আর এই ইলেকট্রনটা এখানে আসবে, এসে ওই সোডিয়াম গ্রহণ করে ফেলবে, সোডিয়াম না এখানে হাইড্রোজেন গ্রহণ করবে, হাইড্রোজেন গ্রহণ করে সে হাইড্রোজেন হয়ে গেল, এখানে ক্লোরিন ত্যাগ করতেছে, এখানে হাইড্রোজেন গ্রহণ করতেছে, এখানে ক্লোরিন ত্যাগ করতেছে, এখানে হাইড্রোজেন গ্রহণ করতেছে। তাহলে বিনিময়ে দেখো এই দিক দিয়ে ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সে মুক্ত ক্লোরিনে পরিণত হয়ে এই এখানে উপরের দিকে উঠে যাচ্ছে, এখানে এটা আমরা সংগ্রহ করব, আর এখানে এই ইলেকট্রনটা হাইড্রোজেন গ্রহণ করে হাইড্রোজেন নিচে মুক্ত হয়ে উপরের দিকে উঠে যাবে। তাহলে এখানে আমরা এই পাত্রে অর্থাৎ ক্যাথোডে পাবো হাইড্রোজেন আর অ্যানোডে পাবো ক্লোরিন। তাহলে দ্রবণে কোনটা থাকবে, ওই যে OH আর সোডিয়াম, ওরা দ্রবণে পড়ে থাকবে। তো এটা আসলে অ্যানোড ক্যাথোডের দিকে যাওয়ার অনেকগুলো পদ্ধতি আছে, আমরা শুধুমাত্র এই ব্যাপারটাই জানবো এখানে, যে যখন এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আমরা পানি যোগে তড়িৎ বিশ্লেষণ করব,
তাহলে পানিটা ভেঙে H প্লাস আর OH মাইনাস হবে, আর সোডিয়াম ক্লোরাইড ভেঙে সোডিয়াম পজিটিভ আর ক্লোরিন মাইনাস হবে। ক্লোরিন যেহেতু মাইনাস সে অ্যানোডে আসবে, আর হাইড্রোজেন যেহেতু প্লাস সে ক্যাথোডে যাবে। তাহলে ক্লোরিন মাইনাস, সে তার মাইনাস মানে সে ইলেকট্রন বেশি আছে, হ্যাঁ, মাইনাস চার্জিত অংশ তারা ইলেকট্রন ত্যাগ করবে, আর হাইড্রোজেন যেহেতু প্লাস সে ইলেকট্রন গ্রহণ করবে। তো ক্লোরিনটা ইলেকট্রন ত্যাগ করে এখানে মুক্ত হবে, আর হাইড্রোজেনটা ইলেকট্রন গ্রহণ করে এখানে মুক্ত হবে। তাহলে ক্যাথোডে পাবো হাইড্রোজেন আর অ্যানোডে পাবো ক্লোরিন। সেটা আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখতে পারবো। দেখো এভাবে সে এখানে এই দণ্ডে আমরা ক্লোরিন পাচ্ছি, এই দণ্ডে আমরা কি পাচ্ছি, হাইড্রোজেন পাচ্ছি। আর দ্রবণে কি পড়ে থাকবে বলো তো? যেহেতু এখানে আস্তে আস্তে ক্লোরিনটা এই পাত্রে এই অ্যানোডে চলে আসবে, আমরা সংগ্রহ করে নেব, তাহলে এখানে ক্লোরিনটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আর হাইড্রোজেনটা যেহেতু ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে করে সে মুক্ত হচ্ছে, আমরা এখানে হাইড্রোজেন পাবো, হাইড্রোজেনও কমে যাচ্ছে। তাহলে আমাদের দ্রবণে আর কি থাকবে, সোডিয়াম আয়ন আর OH আয়ন, এই দুটো মিলে হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমার দ্রবণে পড়ে থাকবে যে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ আমি অ্যানোডে ক্লোরিন গ্যাস পাচ্ছি, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস পাচ্ছি, আর পাত্রে পাচ্ছি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড। এই হচ্ছে আমার বিস্তারিত আলোচনাটা। তাহলে এবার আমরা বইয়ের সাথে মিলে একটু দেখি। দেখো যখন তড়িৎ বিশ্লেষ্য করা হবে তখন দেখো এই সোডিয়াম ক্লোরাইডটা বিশ্লেষিত হয়ে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাসে পরিণত হয়। এটার নাম হচ্ছে সোডিয়াম আয়ন, এটার নাম হচ্ছে ক্লোরাইড আয়ন। সোডিয়াম পজিটিভ আয়ন, ধনাত্মক সোডিয়াম আয়ন, এটা হচ্ছে ঋণাত্মক ক্লোরাইড আয়ন। আরেকটা উপাদান কি আছে, পানি, সে ভেঙে হবে H প্লাস অর্থাৎ হাইড্রোজেন আয়ন, আর এটা হচ্ছে OH মাইনাস অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন। তাহলে আমরা কি দেখলাম যে অ্যানোডের দিকে এটা যাবে আর ক্যাথোডের দিকে এটা যাবে। তাহলে দেখো এখানে কি হলো যে এই ক্লোরাইড আয়নটা অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণু হয়ে এখানে জমা হবে, আর দুইটা ক্লোরিন পরমাণু মিলে ক্লোরিন 2 হলো। এই বিষয়গুলো আসলে তোমাদের জন্য একটু নতুন, হয়তো কঠিন লাগতে পারে। এটা কেন করলাম, কারণ ক্লোরিন একটি দ্বিপরমাণু। ক্লোরিন এভাবে পরমাণু আকারে থাকে না, তারা দুইটা পরমাণু মিলে অণু গঠন করে থাকে। তাহলে হোক ব্যাপারটা, এখানে তো অসংখ্য ক্লোরিন আছে, এই প্রতিটা অসংখ্য ক্লোরিন আয়ন ইলেকট্রন একটা ত্যাগ করে এই ক্লোরিন পরমাণু হলো, পরে আবার দুইটা মিলে ক্লোরিন অণু হয়ে থাকলো, তারা এই একটা চেম্বারে গিয়ে জমা হলো, তাদেরকে আমরা সংগ্রহ করলাম। আর ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোড যেহেতু নেগেটিভ, তার দিকে যে এই পজিটিভ অংশটা আছে, এটা আছে, হাইড্রোজেনটা সেই ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেনে পরিণত হলো। আবার এভাবে দুইটা হাইড্রোজেন মিলে হাইড্রোজেন অণু বা H2 গঠন করে ওই ক্যাথোডে জমা হল, ফলে আমরা এখানে সংগ্রহ করলাম। তাহলে আমি ক্যাথোডে পাচ্ছি হাইড্রোজেন আর অ্যানোডে পাচ্ছি ক্লোরিন। তাহলে আমরা কি পড়ব যে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহের ফলে অ্যানোডে ক্লোরিন গ্যাস পাবো আর ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস পাবো। তাহলে দ্রবণের মধ্যে কোনটা পড়ে থাকবে, সোডিয়াম আর হাইড্রোক্সাইডের অংশটা, এই দুইটা মিলে হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ NaOH। অর্থাৎ দেখো আমরা এই টোটাল 4টা আয়ন, আমরা যে 4টা আয়ন পেলাম, ক্লোরিন আয়ন, তারপরে OH আয়ন, ক্লোরিন আয়ন, হাইড্রোজেন আয়ন, OH আয়ন, সোডিয়াম আয়ন। তাহলে হাইড্রোজেন আয়ন চলে যাচ্ছে ক্যাথোডে, ক্লোরিন আয়ন চলে যাচ্ছে অ্যানোডে, আর দ্রবণে পড়ে থাকলো কি হাইড্রোক্সাইড আয়ন, আর হচ্ছে কি আয়ন, এই যে এটা আর কি, এই সোডিয়ামটা চলে যাচ্ছে আমাদের ক্যাথোডে, আর এই ক্লোরিনটা চলে যাচ্ছে ক্যাথোডে, এই হাইড্রোজেনটা চলে যাচ্ছে, এটা বলতে দেখো, এই ক্লোরিনটা চলে যাচ্ছে অ্যানোডে, এই হাইড্রোজেনটা চলে যাচ্ছে ক্যাথোডে। তাহলে দ্রবণের মধ্যে আর কোনটা পড়ে আছে, এই সোডিয়াম আর OH। তাহলে এই দুইটা মিলে হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে দ্রবণে পড়ে থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এইভাবে আমরা তড়িৎ বিশ্লেষণের সিস্টেমটা বুঝতে পারি। তাহলে এবার তুমি চিত্রের সাথে মিলাও, এখানে যে এই যে একটা চিত্র, এখানে ব্যাটারি আছে, ব্যাটারি ছাড়া তড়িৎ বিশ্লেষণ হবে না। এখানে ব্যাটারিটা সংযুক্ত করলেই এই ভিতরের বিক্রিয়া হবে, মানে ভিতরে পরিবর্তন হবে। তাহলে এখানে বিদ্যুৎ শক্তি আর রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে। তাহলে আমার আয়োজনটা কেমন দেখো, একটা কাঁচের তৈরি পাত্র থাকবে, তার মধ্যে পানি থাকবে, দুইটা দণ্ড থাকবে, এটা অ্যানোড দণ্ড পজিটিভ, এটা ক্যাথোড দণ্ড নেগেটিভ। যখন আমরা ব্যাটারি এখানে স্থাপন করে ইলেকট্রন বিদ্যুৎ প্রবাহ শুরু করব, তখন সোডিয়াম ক্লোরাইডটা ভাঙবে, পানিটা ভাঙবে। সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে হবে কি হবে, সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে Na প্লাস আর Cl মাইনাস, আর পানিটা ভেঙে হবে H প্লাস OH মাইনাস।
হওয়ার ফলে কি হলো এখানে, যে যেহেতু ক্লোরিনটা মাইনাস, সে অ্যানোডে চলে যাবে, গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে, এখানে ক্লোরিন গ্যাস পাবো। আর যেহেতু হাইড্রোজেনটা প্লাস, সে কোথায় চলে যাবে, এই অ্যানোড ক্যাথোডে চলে যাবে, গিয়ে এখানে ইলেকট্রন গ্রহণ করবে, সে এখানে আমরা জমা হবে। তাহলে পাত্রে থাকলো আর কে, সোডিয়াম আয়ন আর OH আয়ন। তাহলে এই OH আর সোডিয়াম মিলে হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা দ্রবণে পড়ে থাকবে। এইভাবে এই সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটা সম্পূর্ণ হয়ে থাকে। তো এবার যদি আমরা একটু এটা প্র্যাকটিস করি তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। এবার দেখো, এদিক দিয়ে ইলেকট্রনের প্রবাহটাও চলতে থাকবে আর এখানে বিশ্লেষণ হতে থাকবে। তাহলে এখানে কি হচ্ছে, ব্যাটারিটা এই তড়িৎ বিশ্লেষণ ঘটাচ্ছে, তার মানে বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি পাচ্ছে। তো ঠিক আছে, যদিও টপিক্সটা তোমাদের জন্য একটু কঠিন লাগতে পারে, তো আশা করি কয়েকবার প্র্যাকটিসের মাধ্যমে এটা তোমাদের সহজ হবে। তো সেজন্য বলবো যে একটু ভালো মতো জিনিসটা প্র্যাকটিস করো, তাহলেই ক্লিয়ার হবে। আর আগামী ক্লাসে আমরা আরও একটা নতুন কোনো টপিক্স নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, এই কামনায় আজকেই এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।